বিরাট একটা নদী ছিল আমার বাড়ির পাশে। শাখা বরাক নামে নদীর খুব পরিচয় আছে। পাল তুলে তাই পালের নৌকা আর দেখি না চলা। কোকির মুখে নৌকা দেখবো আর শুনি না বলা। নদীর পাশে কদম ডালে ঝুলে রঙিন ফুলে, জোরের পরে ফুল কুড়াইয়ে নিত কোকির দোলে। নদীমাতৃক দেশটাই আমার বই খাতাতে আছে। মরা নদীর স্রোত না হলে কেমনে বলো বাঁচে। সকল মরা নদ নদী আজ প্রাণটা যদি পেত, আগের মতো পালের নৌকা পাল তুলে সব যেত। কবিতার নাম শাখা বরাকের বাঁকে। কবি ইব্রাহিম মোহাম্মদের বেড়ে ওঠা শাখা বরাক নামের একটি বিরাট নদীর পাড়ে সেই স্মৃতির আর্তনাদ থেকেই লিখেছেন এই কবিতা। আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি আমাদের বাড়ির পাশ দিয়ে বড় বড় নৌকা, লঞ্চ, ওগুলা আসা যাওয়া করতো। সেই ছোটোবেলার স্মৃতি বিজড়িত সেই চিত্রটাই আমার এই কবিতার মধ্যে ফুটে উঠেছে, আর যে জন্য আমার বইয়ের নামটাই দিয়েছি শাখা বরাকের বাঁকে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কবি ইব্রাহিম একটি সরু খালের পাশে দাঁড়িয়ে আবৃত্তি করছিলেন তার কবিতা। এখানেই 2 যুগ আগে বয়ে গেছে স্রোতস্বিনী শাখা বরাক। তার ভাষ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি গড়ে উঠেছে শাখা বরাক নদীর পাড়েই। তবে সেখানে এখন নদীর অস্তিত্ব মেলাভার, রীতিমতো একটি নর্দমায় পরিণত হয়েছে, যেখান দিয়ে দুর্গন্ধে মানুষ হেঁটে যেতেও ভয় পায়। এই যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে না, স্বাস্থ্য কমপ্লেক্স তার এখানে অনেক বড় ছিল, বাধা ফালাইয়া এই আবর্জনা ফালাইয়া এখানে একবারে ভরে নিছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে দিয়ে যাওয়া যায়, এইদিকে যাওয়া যায় না, গন্ধ লাগে, এত খারাপ গন্ধ করে, বিষম গন্ধ করে, মানুষ অসুস্থ। এখানে যদি মানুষ যদি 2 দিন যাওয়া যাওয়া করে মানুষ অসুস্থ হয়ে থাকে। আর বাজারে যা আবর্জনা সব আবর্জনা অন্য ফেলাইতেছে। এই নদীর দশা এমন যে গুগল ম্যাপে এর অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যায় না। তবে 2013 সালের স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই সরু শাখা বরাক। নিপুণ চৌধুরী অবশ্য বলছিলেন আরও 1 দশক আগের ঘটনা। 2004 সালে তিনি শাখা বরাক নদীর ঘাটের ম্যানেজার ছিলেন। তখন এই নদী ছিল আরও প্রশস্ত, অনায়াসে পারাপার করত হাজার মনের ফসল তোলা নৌকা। আমি বানিয়াচং নবীগঞ্জের নৌকার গার্ডের ম্যানেজারও ছিলাম। আমি প্যাসেঞ্জারের টিকিট খাইতে দিতাম, যাত্রী বৈরাজ যাত্রী সেবা করে দিতাম, এরা যাইতো আইতো। কিন্তু এই সাইডের বন্যার পরে মানুষের বিভিন্ন রকম বাড়িঘর কইরা, মানে বাড়িঘর আরুর দিয়া খুঁটা, ওই রকম বাঁশের খুঁটা ওটা দিয়া আরুর বাইন্দা এখন বাড়িঘর কইরা, এখন নদী নাই। এই জায়গাটা ছিল অনেক নবীনদের মধ্যে। আমাদের পৌরসভা, এই যে নবীগঞ্জ তো পৌরসভা কি জিনিসও কইতেইব, কিন্তু এর আগে বিশাল বড় ওই জায়গাটা ছিল, বিশাল বড়। মানে আমরা পাইছি নৌকা দেয় না আইয়া ঘুরতো, বড় বড় না হলো 50-60টা গ্রামের নৌকা, লোকাল নৌকায় আইয়া উঠতো, কিন্তু এখন তো নৌকোই নাই। মাত্র 2 দশকের ব্যবধানে প্রশস্ত শাখা বরাক এক কঙ্কালে পরিণত হয়েছে। অথচ এই নদীটি উপমহাদেশের অন্যতম বড় নদীর অববাহিকা বরাক মেঘনা বেসিনের অন্তর্ভুক্ত। ভারতের মণিপুর রাজ্যের লিয়ানখুলেন গ্রামে উৎপত্তি বরাক নদীর। পরে নাগাল্যান্ড, মিজোরাম ও আসাম 4টি রাজ্যের 550 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর অমলশীত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশের পর সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে এটি শেষে মেঘনার মোহনায় মিলিত হয়, যা বরাক মেঘনা বেসিন নামে পরিচিত। বরাক থেকে এই নদীর উৎপত্তির তথ্য জানেন নবীগঞ্জের ইমামবাড়ি বাজারের বয়োবৃদ্ধ মোহাম্মদ আলাউদ্দিন। 70 বছরের এই কৃষক বলছিলেন শাখা বরাকের মৃত্যুতে কৃষি খাতে যে বিপুল ক্ষতি হয়েছে তাদের। বরাকটা থেকে তো আমরা আইছি, আগে আমরা চলাচলা করছি, নৌকা চলা, ধানের নৌকা চলছে, বড় বড় নৌকা চলছে, খাওয়া দাওয়া করছে, তো বন্ধ, সব বন্ধ, অনেক ক্ষতি হয়েছে। মানে ধান উঠাইতে পারে না, পানি খাঞ্জি হয় না, মৎস্যজীবী যারা আছে মাছ মাইরা খাইব, চলাফেরা করবো, চলতে আছে না অমনি গেছে আর খেতা করবো বন্ধত্ব।
আল্লাহ জ্বালাইতেছে বরি গেছি তো আর সাহা পড়াখার মাঝে বাড়ি ঘর করে নিয়েছি। আলাউদ্দিনের কাছে জানলাম স্রোত আর ঢেউ খেলানো এই শাখা বরাকে একসময় ছিল মাছের প্রাচুর্য। এই এলাকার মানুষের জীবন জীবিকার সঙ্গে তাই মাছ ধরা ওতপ্রোতভাবে জড়িত। সেই অভ্যাসবশতই নুরুল আমিনের মতো জেলেরা এখনও ভোরে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু 5 জনের সারাদিনের খাটনি শেষে জালে ধরা পড়ে মোটে 4টি মাছ। আমরা তো মাছ পাই না, পানি নাই, গাছ শেখা দিয়ে গেছি সারা আবার আমরা জাল বাইতে পারি না। এবারে দলি হইতো মাছ পাইলাম না, জাল বাইতে গাছে বড়া দেতা মাছ পাইতে আমরা ফেটের বুঝই হয় না। আমরা ফেটের বুঝে ফ্যামিলি চলে না, ফ্যামিলি কত খরচ হয় এটা তো আপনার নিজেও জানো। আমরা তো গিয়া ইটা পোষাইতে পারি, এটা পয়সা আল্লাহ দিয়ে। শাখা বরাক এখন আর মাছের যোগান দেয় না ঠিকই, তবে বহু বছরের ঐতিহ্যের কারণে নদী পাড়ে টিকে আছে ইমামবাড়ি মাছের বাজার। নদীর পাশে বসবাস করি আমরা, নদীর মাঝে মাছ ধরতে পারি নাই। বর্তমানে নদীতে আমরা মাছ পাই নাই। আমরা 15-20 কিলোমিটার দূর থেকে মাছ আনা নেওয়া করি, মাছের ব্যবসা করি। শুধু যে জলজ প্রাণীর অস্তিত্ব নেই কিংবা নাব্যতা হারিয়েছে তাই নয়, সবার চোখের সামনেই শাখা বরাককে গিলে ফেলেছে স্থানীয় প্রভাবশালীরা। খালি চোখেই ধরা পড়ে নদীর বুকের মাঝেই ভরাট করে গড়ে তোলা হয়েছে বড় বড় দালান। আমার পিছনে যে দেখছেন এটা নদী, এই নদীটা বর্তমানে দেখা যাচ্ছে 30 ফুট আছে। এইদিকেও নদী, এইদিকেও নদী, এই যে গাছ বিরিকিটা পুরাটা নদীতে আছে। 80 ফুট যদি হয় তাহলে এখানে 30 ফুট, বাকি 50 ফুট দখলভুক্ত হয়ে গেছে দুই সাইডে দিয়ে। মানে এই সাইডেও দখলভুক্ত হয়েছে, এই সাইডেও দখলভুক্ত হয়েছে। ইমামবাড়ি গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে শাখা বরাকের আদি গতিপথ। এখন নৌকার পথে অনায়াসে চলছে ট্রাক্টর। পানি যাতায়াত নাই তো, এই কারণে পানির গাঙ্গের উপরে দিয়া গাড়ি যাতায়াত করতে হয়। দেখবেন আপনারা এটা বলার মতো নয়, মুখ দিয়া বলার মতো নয়। আমরা মাছে খাসে কোনো কুস্তা খাওয়ার মতো, জমিন করার মতো কোনো পানি থাকলে আপনি জমিন করতে হয়, এই ধরনের কোনো নাই। কষ্টই আছি আমরা। যদি এটা করণ হইতো তাহলে আমরা আল্লাহর কাছে খুব হাজারি করলাম, যে খুশি হইলাম না, মাছ পাইলাম না, পানি পাইলাম না, সব দিকে শান্তি হইলাম না আমরা। তবে আশার আলো দেখায় স্থানীয়ভাবে সচেতন কিছু মানুষ, যারা শাখা বরাককে বাঁচাতে আওয়াজ তুলছেন। তারা মনে করেন এই নদী এখনও পুরোপুরি মরেনি, কেবল মানুষের অবহেলায় নিস্পন্দ হয়ে পড়ে আছে। শাখা বরাকটা কেমন যেন মৃত হয়ে গেছে, মানে মরে গেছে। তো তখন আসলে ফেসবুক কেন্দ্রিক আমাদের একটা আন্দোলন আমরা তৈরি করতে পেরেছিলাম, কিছু জনমত আমরা তৈরি করতে পেরেছিলাম। তখন আমাদের এখানে যারা সিনিয়র আছেন, যারা সমাজ নিয়ে ভাবেন, যারা সমাজকর্মী, যারা একটু দায় অনুভব করেছেন যে না আসলে শাখা বরাকের এই অবস্থাটা আমাদের একটু সংশোধনের জন্য কাজ করা প্রয়োজন, আমরা তখন মানববন্ধন সহ জনমত গঠন করে আমাদের তৎকালীন এখানে যে এমপি মহোদয় ছিলেন, উপজেলা প্রশাসন ছিল এবং পৌর কর্তৃপক্ষের সাথে আমরা অনেকবার বসেছি, আমরা ওনাদের সাথে কথা বলেছি। আমাদের একটা দাবি ছিল যে শহরের সকল ময়লা আবর্জনা এই নদীতে ফেলা হয়, এটা বন্ধের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আমরা একটা দাবি করেছিলাম, যার আলাদা একটা ডাম্পিং স্পট যাতে ওনারা তৈরি করেন। এটার কিছুদিন আগে আমরা একটা আপডেট দেখতে পেয়েছি, আমাদের নবীগঞ্জের একজন হিতৈষী উনি একটা জায়গা হয়তো দান করেছেন, এটা পরবর্তীতে ডাম্পিং স্পট তৈরি করা হবে। স্থানীয় পরিবেশ অ্যাক্টিভিস্টদের মতে শাখা বরাককে বাঁচাতে প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে জোরালো উদ্যোগের। এই শাখা বরাক নদীটি এখানকার জীবন জীবিকা, কৃষি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর উপর নির্ভরশীল ছিল। নদীটিকে কিছু সংখ্যক প্রভাবশালী মহল বিভিন্নভাবে সেটি দখল করে ফেলেছে। কারো বাড়ির পাশটা দখল করে ফেলে বাড়ি তৈরি করেছেন, কিন্তু ব্যবসা বাণিজ্য তৈরি করেছেন। নদীগুলোকে যদি আমরা দখলমুক্ত করতে না পারি তাহলে এখানকার যে অবস্থা তৈরি হয়, যে ভূগর্ভস্থ পানির তো অনেক নিচে নেমে গেছে। ফাল্গুন চৈত্র মাসে এখানে সাধারণ নলকূপে পানি পাওয়া যায় না, মানুষ বিশুদ্ধ পানির অভাব ভোগে। আবার কৃষিকাজের সময় শুকনো মৌসুমে তারা পানি পাচ্ছে না কৃষিকাজে সেচ দেওয়ার জন্য। সবগুলো মিলিয়ে নদীকেন্দ্রিক যে সভ্যতা, সেই সভ্যতা একেবারেই ধ্বংস হয়ে গেছে। শাখা বরাক নদীটির অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে গেছে। শাখা বরাক নদীটিকে এটির দৈর্ঘ্য, প্রস্থ বা এটির গভীরতা যা যা ছিল সেইগুলো নিয়ে একটি বিজ্ঞানভিত্তিক সমীক্ষা আমাদের রাষ্ট্রের যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো আছে তারা সহজেই করতে পারে, এবং সেইটি করে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী
বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারে। প্রথমত কথা হচ্ছে দখলদার যারা আছে তাদেরকে দখল উচ্ছেদ করতে হবে। আজকের এই নোংরা ড্রেন কিংবা আবর্জনার স্তূপই শাখা বরাকের শেষ পরিণতি হতে পারে না। আমরা যদি আজ রুখে দাঁড়াই, এখনই সচেতন হই, তবে নিপুণ চৌধুরী কিংবা শফিক মিয়াদের সেই রূপকথা আবারও বাস্তবে রূপ নিতে পারে। সকলের জোরালো কণ্ঠই পারে এই মৃতপ্রায় নদীকে তার হারানো যৌবন ফিরিয়ে দিতে। নদী বাঁচলে বাঁচবে আমাদের কৃষি, আমাদের দেশি মাছ আর নবীগঞ্জের আগামী প্রজন্ম।